আজ আমি আপনাদের সামনে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া একটি ঐতিহাসিক জাজমেন্ট তুলে ধরব, যে জাজমেন্টটি একদম কারেন্ট, মানে মার্চ 2026-এ দেওয়া হয়েছে। হয়তো অনেকেই জানেন বা অনেকের কাছে হয়তো একদমই নতুন, কিন্তু এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টটি কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে একটা নতুন সংজ্ঞা কিন্তু তুলে ধরেছে গোটা দেশের জন্য, এবং এক্ষেত্রে চাকরিতে কিন্তু একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। তো জাজমেন্টটি ঠিক কিসে বা কোন মামলা থেকে এসছে আমি আপনাদের সামনে যেমন তুলে ধরবো, তারই পাশাপাশি ঠিক কীভাবে এই চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণের সংজ্ঞা, সেই সংজ্ঞাটা পরিবর্তিত হয়েছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একদম নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। তো দেখুন, মামলাটি যেটি আসল সূত্রপাত সেটি হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্রের তরফ থেকে। দেখুন, অন্যান্য রাজ্যের মতো স্টেট অফ মহারাষ্ট্রে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় সেটা কিন্তু দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম যে পিলি পরীক্ষাটা হয় সেটা কিন্তু টিইটি টেট একটি পরীক্ষা হয়, এবং তারপর ওদের যে সেকেন্ড যে মেন্স পরীক্ষাটা হয় সেটা কিন্তু হয় টিএআইটি। এটাও একটা টেটের অনুকরণে কিন্তু অন্য একটা মেন্স পরীক্ষা হয়ে থাকে। তো এখানে আসল জটিলতার সূত্রপাত ঠিক কোথায় হয়েছিল? দেখুন, এখানে জটিলতার সূত্রপাত হয়েছিল যে টেট বা টিইটি টেট যে পরীক্ষা বা টিচার এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষা, যেটা অ্যাকর্ডিং টু এনসিটি রুলস অ্যান্ড গাইডলাইন মোতাবেক হয়ে থাকে, তো সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিলেন, বিশেষত যারা রিজার্ভ ক্যাটাগরি ছিলেন, তো তারা কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার, মানে 5%-এর কিন্তু কনসেশন বা রিল্যাক্সেশন কিন্তু তারা পেয়েছিলেন। মানে নর্মাল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে টিইটি টেট এই পরীক্ষাটা কোয়ালিফাই করতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে সেখানে কিন্তু 60% মার্কস কিন্তু পেতে হয়। কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরি থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু 5% নম্বরের কিন্তু ছাড় থাকে। তো সেই অনুযায়ী কিছু রিজার্ভ ক্যান্ডিডেট আছেন যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েন, তারা কিন্তু 5% নম্বরের ছাড় নিয়ে সেই টিইটি টেট পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাই করেন। এইবার সমস্যাটা হয় যখন মেন্স পরীক্ষাটা হয়, মানে টিএআইটি। এই যে টিএআইটি টেট এর মেন্স যে পরীক্ষাটা হয়, সেখানে গিয়ে দেখা যায় যে এই সমস্ত রিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন, তো তারা জেনারেল ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের থেকে কিন্তু অনেকটাই বেশি নাম্বার পেয়ে যান। কিন্তু মহারাষ্ট্র সরকারের আসল যেটা বক্তব্য ছিল যে যেহেতু তারা প্রথমবার, মানে টিইটি টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষার ক্ষেত্রে তারা 5% সংরক্ষণ নিয়ে অলরেডি তারা রিজার্ভ ক্যাটাগরিতে ঢুকে গেছে, তো সেহেতু তারা পরবর্তী পরীক্ষা বা মেন্স পরীক্ষায় যত বেশি নাম্বার পাক না কেন, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরির যে সিট বা যে ভ্যাকেন্সি, সেখানে কিন্তু তারা জায়গা করতে পারবে না। এরপর মামলাটি হাইকোর্টে যায়। হাইকোর্ট কিন্তু এই মর্মেই রায় দেয় যে হ্যাঁ, মহারাষ্ট্র সরকারের যে বক্তব্য সেটা কিন্তু সঠিক। কিন্তু পরবর্তী সময়ে এই সমস্ত ক্যান্ডিডেট তারা কি করেন না, তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং সেই সুপ্রিম কোর্ট থেকে সেই ঐতিহাসিক জাজমেন্ট আসে, এবং একদম স্পষ্টতই কিছু বিষয় ওখানে কিন্তু একদম উল্লেখ করা থাকে। বিচারপতি এখানে ছিলেন সম্মানীয় বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধ্যে, এবং 23শে মার্চ 2026-এ কিন্তু এই মামলার যে জাজমেন্ট সেটা কিন্তু দেওয়া হয়, এবং মামলার নাম হয়ে যায় সেই বিখ্যাত মামলা ছায়া ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। দেখুন, এখানে কি বলা হয়, এখানে মূলত সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যেগুলি তুলে ধরা হয় সেটি হচ্ছে যে রিজার্ভ প্রার্থী যদি বেশি নম্বর পান তাহলে সেটা জেনারেল সিট তারই থাকে, মানে সে কিন্তু জেনারেল ক্যাটাগরি সিটটা অবশ্যই অকুপাই করতে পারে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও বলে যে টেটের ক্ষেত্রে যে 5% যে রিল্যাক্সেশন বা যে ছাড়টা সে নিয়েছে, সেক্ষেত্রে এটা কোনো রকমভাবেই কিন্তু কোনো বাধা সৃষ্টি করবে না। তবে এখানে সুপ্রিম কোর্ট আরেকটু বিশেষভাবে কিন্তু জিনিসটাকে ক্লারিফাই করে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে, যদি কোনো সরকারের নিয়োগ বিধিতে এই রকম উল্লেখ থাকে যে একবার কেউ রিজার্ভ ক্যাটাগরির সুবিধা যদি নিয়ে নেয় তাহলে সে পরবর্তী সময়ে আর জেনারেল ক্যাটাগরির মধ্যে আসতে পারবে না, যদি সেটা গেজেটে বা নিয়োগ বিধিতে উল্লেখ থাকে তাহলে কিন্তু সেখানে কিছু বাধা থাকলেও থাকতে পারে, এবং সেই ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু সেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যেই থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে মহারাষ্ট্রের যে কেসটা, সেই কেসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা ছিল না,
কারণ এই নিয়োগ বিধিতে এই বিষয়টা কিন্তু পুরো সাইলেন্ট ছিল। সেই জন্য সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে যেহেতু এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনে এইরকম কোনো বিষয় উল্লেখ ছিল না, তো কাজেই এই রিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী যারা মেন্স যে পরীক্ষা মানে TAIT টেট যে মেন্স পরীক্ষা সেখানে জেনারেল ক্যান্ডিডেটের থেকে যদি বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে অবশ্যই তারা জেনারেল ক্যান্ডিডেট সিটটাকে কিন্তু অকুপাই করতে পারবেন। তো একদম পরিষ্কার গাইডলাইন কিন্তু এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে দিয়ে দেওয়া হয়, যা কিন্তু মেধা এবং ন্যায়ের জয়ের জন্য কিন্তু একটা রাস্তা প্রশস্ত করে দেয়। তো এই রায়ের গুরুত্ব ঠিক কোন জায়গায় হয়ে যায়? দেখুন, এই রায় মূলত মেরিট ভিত্তিক নিয়োগ কিন্তু আরও শক্তিশালী করে, তারই পাশাপাশি ভবিষ্যতে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ একটা নজির সৃষ্টি করে এবং যেটা অন্যান্য রাজ্যের টেট বা টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রভাব ফেলতে পারে। তো এতদিন পর্যন্ত রিজার্ভেশনের যে মামলা বা রিজার্ভেশন সংক্রান্ত যে কনসেপ্ট আমাদের মধ্যে ছিল সেটা কিন্তু একটু ভ্রান্ত ছিল। সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার করলো। এখান থেকে এটুকু জিনিস পরিষ্কার হলো যে যদি কোনো রাজ্যের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে বা যে কোনো নিয়োগের বিজ্ঞপ্তিতে যদি স্পষ্টতই উল্লেখ থাকে যে যদি কেউ একবার কোনো ক্যাটাগরির সুবিধা নিয়ে থাকে তাহলে সে পরবর্তী সময়ে আর কোনো সুযোগ সুবিধা পাবে না, যদি এইরকম কোনো বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে তাহলে কিন্তু তার আর পরবর্তী সময়ে সেই জেনারেল ক্যাটাগরির সুবিধা নেওয়া যাবে না। কিন্তু যদি বিজ্ঞপ্তি, গেজেট বা নোটিফিকেশনে এইরকম কোনো কিছু স্পষ্টত উল্লেখ না থাকে তাহলে অবশ্যই সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট যে জেনারেল ক্যাটাগরির থেকে বেশি মার্কস পাচ্ছে সে অবশ্যই কিন্তু জেনারেল ক্যাটাগরির সিটটা কিন্তু অকুপাই করতে পারবে। তো সুপ্রিম কোর্টের এই নতুন জাজমেন্ট সমস্ত বেকার কর্মপ্রার্থী থেকে শুরু করে চাকরি প্রার্থী যারা আছেন, যারা চাকরির জন্য ছটফট করছেন, তাদের জন্য অবশ্যই কিন্তু একটা নতুন দিশা দেখালো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।